জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করার জেরেই বাংলাদেশে সরকার পরিবর্তন, বললেন তুর্ক। ডক্টর ইউনূসের ইচ্ছায় ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত। রাজধানীতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রণক্ষেত্র পল্টন বিজয়নগর এলাকা। ডলার সংকটে দেশের রিজার্ভে টান, আমদানি রপ্তানির ফারাক কমিয়েও কাটছে না সংকট। কার্যকর মুদ্রানীতি প্রণয়নের তাগিদ। এবং কানাডা মেক্সিকোর উপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প। সিরিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত 41, গাজায় ফের ইসরায়েলি হামলা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনওয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর দমন পীড়ন না চালাতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক। সংঘাতে জড়ালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হবে এমন হুঁশিয়ারির জেরেই সরকার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। বিবিসির এক অনুষ্ঠানে তুর্ক এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নের অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক। আর এ জেরেই সরকার পরিবর্তন হয়েছিল বলে দাবি করেন তিনি। বুধবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে উপস্থাপক স্টিফেন সাকারের মানবাধিকার বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অবরুদ্ধ গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের ভূমিকার প্রশ্নের উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ টানেন তুর্ক। I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করে বাংলাদেশের ছাত্র সমাজ। এটি বন্ধে ছাত্রদের ওপর দমন পীড়ন চালায় শেখ হাসিনার সরকার। এই অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে সতর্ক করা হয়। এটি ছাত্রদের জন্য বড় আশার জায়গা ছিল বলে মনে করেন তিনি। সংঘাতে জড়ালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হবে বলেও সেনাবাহিনীকে সতর্ক করা হয় বলে জানান তুর্ক। Gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. দাবি করেন এ সতর্কতার কারণেই সেনাবাহিনীর এমন ভূমিকা দেখা যায়। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানেই বাংলাদেশে ঘটে যাওয়া বর্বরতা সকলের সামনে তুলে ধরার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত পরিচালনা করা হয় বলেও জানান মানবাধিকার কমিশন প্রধান। Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, can you send us a fact finding mission? কাজী শাহরিন, মোহনা সংবাদ। Spotlight on the situation. রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীরের কর্মীরা। পরে আবারও মিছিল করার চেষ্টা চালায় তারা। তখন আবারও কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়া হয়, আটক করা হয় কয়েকজনকে। এ ঘটনায় পল্টন বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। পরিস্থিতি নিয়ে আমরা একটু উদ্বিগ্ন। দেশ কর্তৃক বা সরকারের যদি অনুমোদিত থাকে, তাদের নিবন্ধন থাকে, তারা যদি নাগরিক হিসেবে তাদের দাবি উত্থাপন করার সমস্যা নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে বা যাতে করে জনগণের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, সেরকম কোনো কার্যক্রম আমরা তাদের থেকে আশা করি না। সবার আগে জাতীয় নির্বাচন, এরপর স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী সাহেববাজারে ভুবন মোহন পার্কে গণ অভ্যুত্থানে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ দাবি জানান। রিজভী মনে করেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব। রিজভী আরও বলেন, চূড়ান্ত গণতন্ত্র এখনও ফিরে আসেনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে দেশের মানুষের মুক্তি মিলবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপরে না স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে। রপ্তানি আয়
আর আমদানি ব্যয়ের ফারাক কমিয়েও রিজার্ভ বাড়ানো যাচ্ছে না। সার্বিক অর্থনীতির স্বার্থে সমস্যা কাটাতে কার্যকর মুদ্রানীতি প্রণয়ন জরুরি বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। পরামর্শ দিয়েছেন তারল্য সংকট নিরসনের। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ আমলের 15 বছরের লুটপাটে নড়বড়ে অবস্থা জাতীয় অর্থনীতির। বৈদেশিক মুদ্রা রিজার্ভ নেমে আসে $15 বিলিয়ন, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্যে। ডলার সংকটের এই সময়ে কমেছে প্রকৃত রপ্তানি, আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে কিছুটা উপশম হলেও সংকট নিরসনে যথেষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক বলছে বৈদেশিক মুদ্রার প্রধান ক্ষেত্র রপ্তানি আয়। এ খাতটি সংকুলান করছে বৈদেশিক মুদ্রার 70%। এর বাইরে রেমিটেন্স আয় থেকে আসে 28 আর বৈদেশিক বিনিয়োগে এ হার 2%। পরিসংখ্যান বলছে বছরে রপ্তানি আয়ের গড় $50 বিলিয়ন আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স 22 বিলিয়ন। এই 72 বিলিয়নের বিপরীতে ব্যয়ের গড় $85 বিলিয়ন। মোটা দাগে ঘাটতি থেকে যাচ্ছে $13 বিলিয়ন। এসব কারণে 4 বছর আগের বৈদেশিক মুদ্রার মজুদ 48 থেকে নেমে ঠেকেছে 20 বিলিয়নে। মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র ওই মিটিং করে তিনি কিন্তু আসলে বাংলাদেশের একটা ইমেজ তুলে ধরতে পারবেন এবং তিনি কিন্তু ওই সিদ্ধান্তগুলো নিতে পারবেন, কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই বিটা এবং বেজার। তো সেই জায়গা থেকে যদি কোনো কাজ না হয় তাহলে তো হবে না। তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা বড় রকমের পরিবর্তন এনে এই পুরো দুটো প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে তাহলে সেক্ষেত্রে আমরা বিদেশে অনেক বিনিয়োগ পাবো। 2019-20 অর্থ বছরে আমদানি ব্যয় $5,325 কোটি, বিপরীতে রপ্তানি আয় $3,367 কোটি, ঘাটতির পরিমাণ $1,958 কোটি। পরের অর্থ বছরে ঘাটতি $1,850 কোটি, আর 2021-22 এ ঘাটতির পরিমাণ $3,160 কোটি, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এরপর সরকার আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করলে পরের 2 অর্থ বছরে ঘাটতি কমে দাঁড়ায় $1,730 কোটি। 2023-24 অর্থ বছরে ঘাটতি কিছুটা কমে হয় $1,193 কোটি। সমস্যা উত্তরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণের লাগাম টানা, রেমিটেন্স প্রবাহ বাড়ানো, অর্থ পাচার রোধ সহ বিদেশি ঋণের চাপ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আছে বিভিন্ন প্রকল্পে বিদেশি ঋণ নির্ভরতা কমানোর তাগিদ। বিশ্বব্যাংক, IMF, পেটিএমের মতো প্রতিষ্ঠানগুলো সেগুলো যেন নিয়মিতভাবে আসলে বাংলাদেশকে যে সহায়তা দেওয়ার কথা তাদের সেটা যেন দেয়, এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে আমাদের আসলে এই সহায়তাগুলো নিতে হবে। নিলে তখন এই রিজার্ভটা আরেকটুখানি বাড়বে। আর এর পাশাপাশি আমাদের যে এই যে রেমিটেন্স সেটাও আরেকটু কীভাবে বাড়ানো যায় সেটা একটু দেখতে হবে। এক্সপোর্ট বাড়াতে হবে এবং একই সঙ্গে আমাদের যে ফরেন এইড সেটাও একটু কীভাবে বাড়ানো যায় সেটার কথা চিন্তা করতে হবে। মন্দ ঋণের ভয়াবহ প্রবণতা থেকে ব্যাংক রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সংকট ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্ক করেন তিনি। বিটা এবং বেজার সেখানে আসলে নেতৃত্বের পরিবর্তন দরকার, তার কারণ এই নেতৃত্ব দিয়ে তো হচ্ছে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কানাডা ও মেক্সিকোর পণ্যে আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষে কমপক্ষে 41 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 6 জনের মরদেহ। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 2 বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকো। সম্প্রতি এ 2 দেশের পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা কার্যকরের পরেই স্থগিত করলেন তিনি। অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। বাজারে মুদ্রাস্ফীতি কমাতে ট্রাম্প এমন পদক্ষেপ নিয়েছেন বলেও ধারণা করছেন অনেকে। তবে স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে 2 এপ্রিল। মার্কিন বাণিজ্য মন্ত্রী জানান 2 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করবে। এতে মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের আশা বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেবে। এদিকে সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 41 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 13 জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। দেশটির লাতাকিয়া প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটির কাছে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সরকার সমর্থিত বাহিনী প্রায় 70 আসাদপন্থীকে হত্যা করে বলে জানিয়েছে সিরিয়া ভিত্তিক সংবাদ সংস্থা। অন্যদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার গাজা সিটিতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 48,450 জনে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
খেলার খবর ক্রিকেট। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া সব দলকেই ভ্রমণ করতে হয়েছে 1000 কিলোমিটারের বেশি পথ। এ নিয়ে এক প্রতিবেদনে দেখা যায় সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশকেও প্রায় 1900 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছে। ফলে ভারতের এক মাঠে খেলা নিয়ে বিতর্কের মাত্রাটা আরও বাড়ল। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর, বাকি শুধু এখন শিরোপা লড়াইয়ের ম্যাচ, যেটি হবে দুবাইতে। হাইব্রিড মডেলের এই আসরে শুরু থেকেই ভারতের এক ভেন্যুতে খেলা নিয়ে নানান সমালোচনা হয়ে আসছে। এবারে যেন সেই আলোচনায় ঘির হারল এক প্রতিবেদন। কোন দলকে কতটুকু ভ্রমণ করতে হয়েছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন মাধ্যম রেডিট পেজ আর ক্রিকেট। তাতে দেখা যায় সবচেয়ে বেশিবার ভ্রমণ করেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে করাচি থেকে রাওয়ালপিন্ডি, এরপর দুবাই, তারপর আবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য তারা এসেছিল লাহোরে, এরপর আবার ফাইনাল খেলতে গেল দুবাইতে। সব মিলিয়ে ব্ল্যাক ক্যাপসরা 7048 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। 3286 কিলোমিটার ভ্রমণ করে নিউজিল্যান্ডের পরের অবস্থান দক্ষিণ আফ্রিকার, তারপর যথাক্রমে অবস্থান পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। আর 1953 কিলোমিটার পথ ভ্রমণ করে তাদের পরেই অবস্থান বাংলাদেশের। একমাত্র ভারত ছাড়া সবাইকেই 1000-এর বেশি কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। বারবার ভ্রমণ কেবল খেলোয়াড়দের পারফরম্যান্সের উপরেই প্রভাব ফেলে তা নয়, একই সঙ্গে লজিস্টিক ও নিরাপত্তার জটিলতাও সৃষ্টি করে। এতে পিচ, আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে খেলোয়াড়দের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সবশেষ ফাইনাল ম্যাচটিতে কি হয় এখন সবার দৃষ্টি সেদিকে। তবে মাঠের সুবিধা যে ভারতের আছে তা এখন অনেকটাই স্পষ্ট। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করার জেরেই বাংলাদেশে সরকার পরিবর্তন, বললেন তুর্ক। ডক্টর ইউনূসের ইচ্ছায় ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত। রাজধানীতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র, পল্টন, বিজয়নগর এলাকা। ডলার সংকটে দেশের রিজার্ভে টান, আমদানি রপ্তানি ফারাক কমিয়েও কাটছে না সংকট, কার্যকর মুদ্রানীতি প্রণয়নের তাগিদ। এবং কানাডা মেক্সিকোর উপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প। সিরিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত 41, গাজায় ফের ইসরায়েলি হামলা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।